আলুর বাজারে চরম নৈরাজ্য, জরিমানা এড়াতে ঢাকায় বিক্রি বন্ধ। ফাঁকা আড়ত, হিমাগারে মজুতদারদের দায়ী করছেন সংশ্লিষ্টরা। 37 টাকা কেজি গতকাল নিয়েছি, আজকে আলু মনে হচ্ছে যে কোনো অবরোধ চলতেছে। কোরআন ভর্তি আছে বাজারে আলু, সিন্ডিকেট চলছে। এত দামে আমরা আলু বিভিন্ন জীবনে কিনি নেই। কৃষকের হাতে আলু নাই, আলুটা হলো মালিকদের হাতে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইসির মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি নিক্সন চৌধুরী। সিলেটে পুলিশি নির্যাতনে নিহত রায়হানের বাসায় পররাষ্ট্রমন্ত্রী বললেন, এসআই আকবরকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে। সন্দ্বীপে ডুবন্ত জাহাজ থেকে অল্পের জন্য রক্ষা পেল 14 নাবিক, কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার। 11 দফা দাবিতে চলছে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি। আকাশপথ খোলার 4 মাসেও আন্তর্জাতিক রুটে মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী, বিমানের লোকসান 125 কোটি টাকা। সংকটে বেসরকারি এয়ারলাইন্সগুলো। এবং আর একদিন পরই শারদীয় দুর্গাপূজা শুরু। বোধনের জন্য শেষ মুহূর্তে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। স্বাস্থ্যবিধি মেনেই সামিল হতে হবে উৎসবে। আলু শূন্য বাজারে, খালি হাতে ক্রেতারা। সরবরাহ ঘাটতি ও কেনা দাম বেশি হওয়ার অজুহাতে বিক্রি বন্ধ রেখেছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সব মিলিয়ে নাভিশ্বাস অবস্থা ভোক্তাদের। সানবির রুপলের রিপোর্ট। কারওয়ান বাজারের আলুর আড়তগুলো এখন ফাঁকা। প্রতিদিন অন্তত 3000 বস্তা আলু বেচাকেনা হতো যে বাজারে, সেখানে এখন নেই হাকডাক। বিক্রেতারা বলছেন 25 টাকা দরে আলুর দাম বেঁধে দিলেও কোল্ড স্টোরেজ থেকেই কিনতে হয় 35 টাকার বেশি দরে। তার উপর বাজার মনিটরিংয়ের ভীতি, তাই বিক্রি বন্ধ। অল্প কিছু আলু বিক্রি হলেও দাম বেশি। বেশিরভাগ ক্রেতাই ফিরছেন খালি হাতে। 37 টাকা কেজি গতকাল নিয়েছি, আজকে আলু এখন তো আলুই দেখতেছি না, মনে হচ্ছে যে কোনো অবরোধ চলতেছে। আমাদের আড়তে আজকে মাল নামে না 4 দিন যাব। একটা কারণে ওই যেই দাম সরকার ব্যস্ত কয় আলু, এই দামে তো আমরা আলু পাইতাছি না। বাড়িরা সমস্ত মাল বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার কারণ ওনারা তার কম দামে বিক্রি করে কিনতে পারে নাই, এই কারণে আর মোকামে তারা মাল দিচ্ছে না। একদিকে ক্রেতারা যখন আলু পাচ্ছেন না, সরবরাহ সংকটে বিক্রেতারাও বিক্রি করা বন্ধ করে দিয়েছেন। একই বাজারে অপর প্রান্তে আমদানি করা আলু তখন বিক্রি হচ্ছে চড়া দামে। শৌখিন ক্রেতারাই কেবল তার নাগাল ছুঁতে পারবেন। প্রত্যেক বছরে আনি, ইন্ডিয়ার থেকে আনি, কিনা আঙ্গ 120 টাকা কেজি। শুধু গুলশান বন আনি না, সারা বাংলাদেশে যায়। পাইকারি বাজারে এই যখন অবস্থা, তখন খুচরা বাজারেও আলুর সংকট। পেঁয়াজ, চাল, কাঁচামরিচ, এরপর হঠাৎ করেই লাগামহীন আলুর বাজার। বাজারের এমন হালচালে সবশেষ অসহায় আত্মসমর্পণ সাধারণ ভোক্তাদের। এটা আমাদের কপালই আছে, এটা সবারই দোষ। ব্যবসায়ী বলেন আর উপরে আমলা বলেন, যাই বলেন, সবারই দোষ। ভ্রাম্যমাণ আদালত যারা বাজার মনিটর করে, তারা কিভাবে আমাদের আলুকে 30 টাকা বিক্রি করতে বলে? তো আমি কি আমার দোকান কর্মচারী, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া কি আমি কি বাড়ির থেকে এনে দিব? কৃষি বিপণন অধিদপ্তর কোল্ড স্টোরেজে 23 টাকা, পাইকারি পর্যায়ে 25 আর খুচরা বাজারে 30 টাকা দাম নির্ধারণ করে দেয়। এরপর কোথাও এই দামে বিক্রি হয়নি আলু। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে কৃষিমন্ত্রী কথা বলছেন আলুর বাজার নিয়ে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং ডাল, তেল, এই 4টা পণ্য, কৃষি পণ্য, খাদ্যপণ্য ডিস্ট্রিবিউশন করেছে। এবং আমরা ইয়েকে, WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে, জাতিসংঘের, এবং আমাদের যাহা আছে রোহিঙ্গাদের যে করে যারা, তাদেরকে আমরা বলেছিলাম যে আলু এবার রোহিঙ্গাদেরকে দেওয়ার জন্য। এটা আমাদের আগের থেকেই কর্মসূচি ছিল যে আলুটাকে ত্রাণ হিসাবে আস্তে আস্তে নিয়ে আসা। এত আলু আমাদের হয় এবং ব্যাপকভাবে প্রথম থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে তারা অফিসিয়ালি এবং WFP নির্দেশ দিয়েছিল আলু, তারা প্রচুর আলু কিনেছে। এই সকল কারণে আলুর ব্যবহারটা অনেক বেশি হয়েছে। আলু মার্চ, এপ্রিল, মে, জুনের মধ্যেই অনেক আলু বিক্রি হয়েছে। আর আপনারা জানেন যে গত 5 মাস যাবৎ একটানা বৃষ্টি। এই বৃষ্টির ফলে শাক সবজি উৎপাদন অনেক কমে গেছে এবং মানুষ আলুর উপরে নির্ভরশীল হয়েছে। নাহলে কোনো ক্রমে আলুর দাম এত বেশি হওয়ার কথা না। এই
5th মানে পঞ্চমবারের মতো বন্যা হয়েছে। আমনের আমরা হয় সাধারণত বন্যা হলে আমরা জানি যে আমনটা খুব ঝুঁকিপূর্ণ ফসল। প্রথম নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার পর মানুষ মনে করছে নাবিল আমন যেটা সেটা লাগাবে, সেটা লাগাইছে শেষ মুহূর্তে আশ্বিন মাসে এসে বন্যা হয়ে দেখা গেল যে সেই ধানগুলো যেগুলো লাগাইছিল সেগুলো করতে পারলো, নষ্ট হয়ে গেল। তো আমার নিজের বাসায় আমি অনেক মরিচ গাছ লাগিয়েছিলাম, এই বৃষ্টির পানিতেই মরিচের গাছগুলো পর্যন্ত নষ্ট হয়েছে। এবং এখন পর্যন্ত আগাম যে আলু, পেঁয়াজ এবং মরিচ এই তিনটাই এদেশের চাষিরা আগাম করে, আগাম আসে। কোনো জমি এখনো আলু লাগানোর জন্য আসে নাই বা রেডি হয় নাই, এত আর্দ্রতা আছে, এত পানি আছে ক্ষেতের মধ্যে। এই সকল এইগুলা ব্যবসায়ীরা তারা সবসময় মুনাফার দিকে থাকে, দেখছে এবার আলু দেরিতে আসবে, এই জন্য তারা আলুর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। তো আমরা তো কৃষি মন্ত্রণালয় হিসাবে খোলা বাজার অর্থনীতি, মুক্ত বাজার আমরা তো ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। এবং আমি সবসময় বিশ্বাস করি যে সেনাবাহিনী, পুলিশ বা সশস্ত্র বাহিনী দিয়ে কোনোদিনই বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। এটার মূল হলো চাহিদা এবং সরবরাহ। সরবরাহ না বাড়ালে এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। আমরা মনিটর করতে পারি, চাপ দিতে পারি, কেউ অস্বাভাবিক একটা কিছু করলে সে ব্যবস্থা নেওয়া যায়। এই প্রেক্ষিতে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট, আমাদের বাজারজাতকরণের অধিদপ্তর যেটা, তারা একটা দাম নির্ধারণ করেছিল, সেটা 25 টাকা, এবং সেই দামেই বিক্রি করার জন্য বাজারেও তারা বেশ প্রচেষ্টা চালিয়েছে। সেটা অনেকটা সেইভাবে সফল হয় নাই, এবং আজকে আরও এমন হয়েছে যে এরা আরও থেকে আলুই বের করছে না, আরও দাম বেশি। তা আমি এটা বলতে চাই যে আমরা এটা পুনর্বিবেচনা করছি, পর্যালোচনা করে মাঠ থেকে তথ্য নেওয়া হয়েছে যে দামে মোটামুটি একটা লাভ হয়। যারা কোল্ড স্টোরেজে যারা আলু রাখে তারা আলুটা যে দামে কিনছে তার থেকে একটা লাভ, এবং পাইকার এবং মধ্য যারা আছে তাদের এইটা ধরে এটাকে অবশ্যই বাড়াতে হবে। একটা রিজনেবল প্রাইস, 3টার সময় মিটিং আছে, আপনারা সেই মিটিংয়ে সরকারের সিদ্ধান্তটা জানতে পারবেন। সেটা ঘোষণা হওয়ার পরে আমরা আবার আমাদের এই মনিটরিংটা বাজার এরকম এটা আমরা আরো কঠোরভাবে আমরা দেখার চেষ্টা করব। এটা অবশ্যই 30 টাকার বেশি হবে, এবং 30 থেকে 35 টাকার মধ্যে একটা চিন্তা করা হচ্ছে। এটা সচিবালয়ে আলুর দাম, সরবরাহ এবং অন্যান্য বিষয় নিয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক কথা বলছিলেন, আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে সরকারি পর্যায়ে আলুর খুচরা মূল্য 30 টাকা এবং পাইকারি মূল্য 25 টাকা নির্ধারণ করে দিলেও হাটবাজার এবং কোল্ড স্টোরেজে তা মানা হচ্ছে না। সাধারণ ক্রেতাদের দাবি, এক শ্রেণীর ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে আলুর দাম বেড়েছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম সংকট তৈরির জন্য হিমাগার থেকে আলু ছাড়ছে না। বাজার মনিটরিং ব্যবস্থাটা খুব জোরদার করা উচিত। পাশাপাশি যেখান থেকে আলুটা আসতেছে, বিশেষ করে স্টোরে, এইখানে যদি কোনো ব্যবস্থা করা যায়, মনে হয় সাধারণ মানুষ কিছুটা হলেও উপকৃত হবে। আলু ট্রাক ট্রাক আছে, উড়ান ভর্তি আছে, বাজারে আলু সিন্ডিকেট চলছে। যে আলু 30 টাকা দাম ছিল সেটা এখন 45 থেকে 50 টাকা। এত দামে আমরা আলু জীবনে কিনি নাই। যে আলু আছে সেটা কৃষক এবং ব্যাপারী পক্ষের। বাজারে আলুর দাম বৃদ্ধির ব্যাপারে আমাদের কোনো সম্পর্ক নাই। বড় বড় ব্যবসায়ীরা, মধ্যস্বত্বভোগীরাই মূলত এই আলুর বাজারটাকে নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণ মুক্ত হতে হলে সরকারের বাজারের উপর নিয়ন্ত্রণ, তদারকি, এটা খুবই জরুরি। এই সময় কৃষকের হাতে আলু নাই, আলুটা হলো মালিকদের হাতে। কোল্ড স্টোরেজের মালিক যারা, তারা তো বেসরকারি সংস্থা, যেমন এটা আস্তে ধীরে ছাড়ে, যার কারণে দামটা বেশি। এটা সাময়িক। মৃত্যুর হাত থেকে 14 নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড। গতরাতে চট্টগ্রামের সন্দ্বীপে ডুবন্ত জাহাজ থেকে তাদের উদ্ধার করা হয়, পরে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। প্রক্রিয়া শেষে তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সন্দ্বীপ ও ভাষাঞ্চলের মাঝামাঝি জায়গায় সোমবার রাতে তলাচ্ছিদ্র হয়ে পানি ঢুকে লাইটের জাহাজ এমবি কারিনা 1-এ। পরে ইঞ্জিনে আগুন লেগে এভাবেই সাগরে ডুবে যেতে থাকে জাহাজটি। খবর পেয়ে কোস্টগার্ডের টহল জাহাজ শ্যামল বাংলা দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে। এরপর মঙ্গলবার আনা হয় কোস্টগার্ড পতেঙ্গা বার্থে। ওই সময়টা আবহাওয়া খারাপ ছিল, একটু রোলিং হচ্ছিল, জাহাজ এইভাবে আপ ডাউন করতে করতে যাচ্ছিল। তো তখন একটা ধাক্কা খাইলাম। এই ধাক্কা খাওয়ার অবস্থায় একটু এগিয়ে যাওয়ার পরে চেক করে দেখলাম
ডবল বটমের নিচে পানি, কিছু সময় পরে ইঞ্জিন রুমে পানি আসা শুরু করলো। কোস্টগার্ড না থাকলে মনে করেন আমাদের যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত, ঠিক আছে, পুরো অবদান আপনার কোস্টগার্ডে। 14 জন নাবিকের সবাইকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়, বিভিন্ন প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে কর্তৃপক্ষের কাছে। আমরা ওনাদের পাশে যাই, গিয়ে দেখি যে ওনাদের ইঞ্জিন রুমের ওখান থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে, জাহাজ অলমোস্ট 2/3 ডুবে গেছে এবং জাহাজ ভর্তি আপনার গম ছিল। আমরা ওনাদের পাশে যাওয়া মাত্র ওনারা হুড় করে আমাদের জাহাজে চলে আসেন। দেন আমরা ওখানে রিস্ক ফিল করি, এ কারণে আমরা জাহাজটাকে রেখে ওনাদেরকে নিয়ে তৎক্ষণাৎ আমরা চলে আসি। কারিনা ওয়ান জাহাজটি প্রায় 2000 মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল সোমবার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। খোরাকি ভাতা সহ 11 দফা দাবিতে দেশব্যাপী নৌযান ও লাইটার শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে নৌবন্দরগুলো। নৌযান শ্রমিকদের ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের সদরঘাট এলাকায় আছেন রিপোর্টার কমল দে এবং মোংলা বন্দরে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি কমলদের কাছে। কমল। ধন্যবাদ রাজু। এই নৌযান শ্রমিকদের ধর্মঘটের ফলে কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যের বিপর্যয় নেমে আসছে। আমার কাছে সর্বশেষ যে তথ্যটি হলো চট্টগ্রাম বন্দর পার্শ্ববর্তী 17টি ঘাট সহ দেশের বিভিন্ন ঘাটে এখন পর্যন্ত পণ্যবাহী 666টি লাইটারের জাহাজ পণ্য নিয়ে অপেক্ষা করছে, তারা পণ্য খালাস করতে পারছে না। এবং এর বাইরে কিন্তু চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আরও 305টি জাহাজ লাইটারের জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। তারা মাদার ভেসেল থেকে পণ্য খালাস না করে তারা নীরব বসে আছে এই ধর্মঘটের কারণে। আর এর ফলে কিন্তু চট্টগ্রাম বন্দরে যেসব পণ্য আসে সেসব যে ঘাটে যাবে সেগুলি খালাস হচ্ছে না, বা বিভিন্ন বন্দরে বা নৌঘাটে যাবে সেগুলি খালাস হচ্ছে। এর ফলে কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্য চরম একটা স্থবিরতা নেমে আসছে। আপনি জানেন চট্টগ্রাম বন্দরে পার্শ্ববর্তী যে 17টি ঘাট রয়েছে সেই 17টি ঘাটে শত শত লাইটারের জাহাজ, পণ্যবাহী লাইটারের জাহাজ কিন্তু অপেক্ষা করছে পণ্য খালাসের জন্য। যেহেতু শ্রমিকরা ধর্মঘটে সেই পণ্য খালাস গত সন্ধ্যা থেকে কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। যদি ধর্মঘট প্রত্যাহার হয়, ঢাকায় আলোচনা চলছে, সেই আলোচনা যদি সন্ধ্যার মধ্যে ফলপ্রসূ হয় তাহলে তো সন্ধ্যা 6টা থেকে আবার তারা কাজে যোগ দিতে পারে, না হয় তারা হয়তো কাজে যোগ দেবে না এমনটি বলছে। তারা বলছে তারা বারবার তাদের দাবিগুলি নিয়ে আন্দোলন করে আসছে, কিন্তু বারবার আশ্বাস দেওয়া হয় সেই দাবি মানা হয় না, সে কারণে তারা এবারও ধর্মঘটে গিয়েছে। আর এই ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কিন্তু যেসব মাদার ভেসেল থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ, সেখানে 305টি লাইটারের জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় ছিল। এছাড়া চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী ঘাট সব বিভিন্ন ঘাটে কিন্তু এখন পর্যন্ত 666টি লাইটারের জাহাজ পণ্য নিয়ে অপেক্ষা করছে খালাসের জন্য। বাংলাদেশে কিন্তু লাইটারের জাহাজের সংখ্যা হচ্ছে 3000-3000-এর মতো। যেসব লাইটারের জাহাজ কিন্তু তারা পণ্য খালাসের জন্য এখানে অপেক্ষা করছিল, তারা অপেক্ষা খালাস, তারা পণ্য খালাস তারা বসে আছে, নীরব বসে আছে। এবং শুধু বলে লাইটারের জাহাজ বললে খুব ভুল হবে, এখানে যে ওয়েল ট্যাঙ্কার অর্থাৎ যে তেলবাহী যেসব জাহাজ রয়েছে সেগুলো কিন্তু অপেক্ষা করছে পণ্য খালাস। কিন্তু যেহেতু শ্রমিকরা ধর্মঘটে সেখানে পণ্য খালাস চলছে না, সবগুলি ঘাট নীরব। এর ফলে লাইটারের শ্রমিকরা যেমন তাদের দাবির জন্য আন্দোলন করছে, ঠিক পাশাপাশি কিন্তু যারা ঘাট শ্রমিক রয়েছে তারা কিন্তু কোনো কাজ করতে পারছে না। আজকে তাদেরকে বেকার কাটাতে হবে, কারণ লাইটারের থেকে যদি পণ্য খালাসের অনুমতি না হয় তাহলে ঘাটগুলিতে কিন্তু কোনো রকম পণ্য খালাস হবে না, তাহলে ঘাট শ্রমিকরাও কিন্তু অনেকটা বেকার। তো এখন পর্যন্ত বলা চলে এই যে নৌযান শ্রমিকদের যে ধর্মঘট চলছে সেই ধর্মঘটের ফলে কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্য চরম একটা স্থবিরতা নেমে আসছে এবং ঘাটগুলিতে 666টি জাহাজ লাইটার জাহাজ পণ্য নিয়ে খালাস করতে পারছে না। বহির্নোঙরে 305টি লাইটার জাহাজ পণ্য খালাস ছাড়াই বসে আছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে স্থবিরতা নেমে আসছে তার সর্বশেষ। এখন আমরা খুলনার খবর জানার জন্য চলে যাব সহকর্মী তরিকুলের কাছে। ধন্যবাদ কমল। চট্টগ্রামের মতো মোংলা বন্দরেও কিন্তু যে জাহাজের পণ্য ওঠানামার যে কাজ সেগুলো বন্ধ রয়েছে। এর কারণ হচ্ছে যে এখানকার যে লাইটার জাহাজের শ্রমিকরা রয়েছে, পণ্যবাহী যে জাহাজের শ্রমিকরা রয়েছে, তারা সবাই 11 দফা দাবিতে তারা ধর্মঘট পালন করছে এবং এই ধর্মঘটের ফলে কিন্তু এক প্রকার স্থবিরতা বিরাজ করছে। চট্টগ্রাম বন্দরের মোংলা বন্দরের যে হারবাড়িয়া এলাকায় 14টি পণ্যবাহী জাহাজ এসেছে এবং সেই জাহাজ থেকে যে পণ্য খালাস সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোংলা বন্দরের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে কার্গোগুলো সেগুলো এবং লাইটার জাহাজগুলো রয়েছে। তারা কিন্তু শ্রমিকরা এখন অলস সময় কাটাচ্ছে এবং তাদের দাবি যে তাদের যে খোরাকি ভাতা সহ যে 11 দফা দাবি সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা সকাল থেকে রাত 12টা থেকে যখন ধর্মঘট শুরু হয় তখন তা থেকেই যে পর্যন্ত তাদের পণ্য খালাস হয়েছে ততটুকুই তারা পণ্য খালাস করে তারা বসে রয়েছে এবং তারা মালিক পক্ষের কাছে বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছে এবং তারা বলছেন যে গত 2 বছর ধরে তারা মালিক পক্ষের কাছে বারবার দাবি জানিয়ে আসছেন যে তাদের যে খোরাকি ভাতা রয়েছে তাদের 3000 টাকা সেটি তাদেরকে প্রদান করার জন্য। যেহেতু
কিন্তু তাদের যে ন্যূনতম মজুরি সেই মজুরিটা দিয়েও তাদেরকে চলতে হয়, তাদের সংসার চালাতে হয়, যে কারণে তারা মানবতার জীবনযাপন করছেন এবং এই জন্য তাদের যে দাবিটা আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পণ্য নিয়ে মোংলা বন্দরে যে কর্মচাঞ্চল্য থাকে সেই কর্মচাঞ্চল্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং এখানকার শ্রমিকরা তারা কিন্তু কাজ বন্ধ রেখেছে। তবে মালিক পক্ষ যারা রয়েছেন তারা তাদের কাছে যে আবেদন, তাদের সেই আবেদন তারা দাবি মেনে নেওয়ার জন্য জোর আহ্বান জানিয়েছেন। এবং মোংলা বন্দর সূত্রে আমরা একটা বিষয় জানতে পেরেছি যে এখানে এই ধারা অব্যাহত থাকলে মোংলা বন্দরে কিন্তু আমদানি রপ্তানি ব্যাহত হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে রাজু, আমার কাছে এই ছিল মোংলা বন্দরের শ্রমিকদের কর্মবিরতির সর্বশেষ খবর। নৌযান শ্রমিকদের ধর্মঘটের খবর জানাতে মোংলা বন্দর থেকে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম। এর আগে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। আকাশপথে বন্ধ দ্বার খোলার 4 মাসেও ভিসা জটিলতা ও দেশগুলোর নানা বিধি নিষেধের কারণে আন্তর্জাতিক রুটে কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না এয়ারলাইন্সগুলো। যদিও উড়োজাহাজ লিজের ভাড়া, ঋণের সুদ ও রক্ষণাবেক্ষণ বাবদ বিপুল অর্থ খরচ হচ্ছে। ফলে শুধু গত 3 মাসে বাংলাদেশ বিমানের লোকসান হয়েছে 125 কোটি টাকা। সংকটে আছে বেসরকারি বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। বিভিন্ন দেশ পর্যায়ক্রমে বিমান চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিলে বর্তমানে বাংলাদেশ থেকে 18টি রুটে সরাসরি ফ্লাইট যাচ্ছে, কিন্তু দেশগুলোর নানা শর্তের কারণে যাত্রী সংখ্যা কমেছে, ফলে ফ্লাইট চলছে সীমিত। এই অবস্থায় দেশি এয়ারলাইন্সগুলোর সক্ষমতার 70% অব্যবহৃত থাকলেও খরচ বেড়েছে। 18টি উড়োজাহাজের বহর নিয়ে সবচেয়ে বেশি লোকসানে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের ফ্লাইট যেগুলো অপারেশন ছিল তার 20%-এর মতো আমরা অপারেশন এখন করছি। এতে আমার জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর 3 মাসে ক্যাপাসিটি লস হয়েছে 1108 কোটি টাকা, অপারেটিং লস আছে 125 কোটি টাকা। নানা জটিলতার কারণে আন্তর্জাতিক রুটে সুবিধা করতে পারছে না বেসরকারি এয়ারলাইন্সগুলো। এই অবস্থায় সরকারি সহযোগিতা চায় বিমান সংস্থাগুলো। সহযোগিতা ছাড়া বর্তমান অবস্থায় টিকে থাকা আসলে যে কোনো এয়ারলাইন্সের জন্য আসলে দুরূহ ব্যাপার। এই প্রেক্ষাপটে অভ্যন্তরীণ রুটে বিমানবন্দর ব্যবহারের বিভিন্ন চার্জ 4 থেকে 6 মাসের জন্য 25 থেকে 100% মওকুফে বিমান মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি এখনো। বিমান সংস্থাগুলোকে আমাদের এই ছাড় দেওয়া যায় কিনা আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনাটা এখন অর্থ মন্ত্রণালয়ে আছে বিবেচনার জন্য। করোনার আগে আন্তর্জাতিক রুটে প্রতিদিন গড়ে 120টি ফ্লাইট চললেও বর্তমানে চলছে 40টি। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। অভিযোগ পাল্টা অভিযোগে তুঙ্গে মার্কিন নির্বাচনের প্রচারণা। করোনা ইস্যু নিয়ে রিপাবলিকান ডেমোক্র্যাট শিবিরের তীব্র বাকযুদ্ধ। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন এমপি নিক্সন চৌধুরী। সকাল 9:30টার দিকে তিনি আগাম জামিন নিতে আদালতে যান। এ সময় তার সঙ্গে আদালতের শতাধিক অনুসারী ও সমর্থকও হাজির হন। নিক্সন চৌধুরী সাংবাদিকদের কাছে দাবি করেন, সুপার এডিটেড ক্লিপ দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে নির্বাচন কমিশন। এ সময় তিনি ন্যায় বিচারের প্রত্যাশার কথা সাংবাদিকদের জানান। ফরিদপুরের চরভদ্রাসনের উপজেলা পরিষদ উপনির্বাচনকে কেন্দ্র করে ইউএনও ও ম্যাজিস্ট্রেটকে টেলিফোনে গালি দেওয়ার অডিও ভাইরাল হলে এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করে নির্বাচন কমিশন। এটা অসত্য জিনিস, এটাকে এডিটিং করে বানানো হয়েছে। এখন তারা আমার বিরুদ্ধে যে আইনি মামলা হলো, তা আমি তো বারবার বলে আসছি যে আমার এই রেকর্ডিংটা যতটুকু কথাই আছে ততটুকু তো জেলা প্রশাসকের কাছে আছেন, ফরিদপুর জেলা প্রশাসকের কাছে। তো ওনার মাধ্যমে এটা সোশ্যাল মিডিয়ায় কিভাবে আসলো এই দাবি আমি তুলে আসছি এবং এইটারও বিচার হওয়া উচিত, এবং জেলা প্রশাসকেরও বিচার হওয়া উচিত, যেটা সোশ্যাল মিডিয়ায় কিভাবে। নীরব ব্যাধি অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় বা ভঙ্গুর হয়ে যাওয়া। প্রাথমিক অবস্থায় উপসর্গ প্রকাশ না পাওয়ায় আক্রান্ত ব্যক্তিকে দীর্ঘদিন ধরেই এই রোগ বয়ে বেড়াতে হচ্ছে নিজের অজান্তে। বিশেষজ্ঞরা বলছেন, অস্টিওপোরোসিস থেকে নিজেকে বাঁচাতে জোর দিতে হবে কায়িক পরিশ্রম, শারীরিক ব্যায়াম, ভিটামিন ডি, ক্যালসিয়াম সমৃদ্ধ সুষম খাবারের উপর। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রিকশা থেকে পড়ে আহত 55 ঊর্ধ্ব আব্দুল খালিক, আর তাতেই ভেঙে পড়ে পায়ের হাড়। এক্সরেতে ধরা পড়ে কোমর আর মেরুদণ্ডে হাড় ক্ষয়ের লক্ষণ।
আর এটি হাড় ভেঙে যাওয়ার মূল কারণ বলে মনে করেন চিকিৎসকরা। ওনার যদি হাড়ের ক্ষয় না হতো তাহলে গিয়া উনি হয়তো সিম্পল একটা ফ্র্যাকচার হতো। আন্তর্জাতিক অস্টিওপোরোসিস ফাউন্ডেশনের তথ্য মতে বিশ্বে 50 ঊর্ধ্ব প্রতি 5 জন পুরুষের মধ্যে একজন আর প্রতি 3 জন নারীর মধ্যে একজন অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ে আক্রান্ত। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সীমিত পর্যায়ের এক সমীক্ষায় দেখা যায় 50 বছরের বেশি বয়সী প্রতি 2.2 জন নারীতে একজন ও প্রতি 4 জন পুরুষের বিপরীতে একজন অস্টিওপোরোসিসে আক্রান্ত। অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়ে হাড় যে ভাঙে যে পরিমাণ, সেই পরিমাণ রোগী সারা পৃথিবীতে ক্যান্সার বা হৃদরোগ এই দুটা যোগ করলেও তার সমপরিমাণ রোগী নেই। যখন নানা রকম কমপ্লিকেশন অ্যারাইজ করে তখন তাদেরকে আর সুস্থ লাইফে ফিরিয়ে আনা সম্ভব হয় না। অস্টিওপোরোসিস প্রতিরোধে জোর দিতে হবে ব্যায়াম, কায়িক শ্রম, স্বাভাবিক ওজন, ভিটামিন ডি আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারে। 650টি মাংসপেশি, 206টি হাড় এবং 330টি আমাদের সন্ধি রয়েছে। এরা প্রত্যেকটি চাচ্ছে আমাকে ব্যবহার করলে আমি তোমাকে ভালো হাড্ডি দেবো, ভালো একটা কাঠামো দেবো। নীরব এ ঘাতক থেকে রক্ষায় ধূমপান আর মদ পান পরিহারের পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ক্যালসিপ্রো, যা হাড়ের প্রয়োজনীয় পুষ্টিগুণ নিশ্চিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর একদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা ভাইরাসের কারণে এবার রাজশাহীতে দুর্গোৎসবের চিরপরিচিত আমেজ নেই। তবে এর মধ্যেই শেষ মুহূর্তের কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। অবশ্য স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা করার নির্দেশনা দিয়েছে পূজা উদযাপন কমিটি। বিস্তারিত সাইফুর রহমান রকের রিপোর্টে। পঞ্জিকার হিসেবে আশ্বিন মাস মল মাস মানে অশুভ মাস, সে কারণে এবার আশ্বিনে দেবীর পূজা হচ্ছে কার্তিক মাসে। এবার দেবী দুর্গা মর্তে আসবেন মহালয়ার 35 দিন পর। সে অনুযায়ী আগামী 22 অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হবে বোধন। পরদিন সপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আচার অনুষ্ঠান। রাজশাহীতে প্রতিমা তৈরি শেষে দিনরাত রঙের কাজে ব্যস্ত শিল্পীরা। আবার কোথাও চলছে প্যান্ডেল তৈরি আর সাজসজ্জার কাজ। দেবী দুর্গা এবার আসবে দোলায় চড়ে আর যাবে গজে বা হাতিতে। আমাদের এখন কাজ শেষ পর্যায়ে, রঙের কাজ শেষ করে 22 তারিখের ভিতরে সম্পূর্ণ প্রতিমা ডেলিভারি দিতে হয়। খুব চাপের মুখে আছি, মানে দিন রাত 24 ঘন্টা খাটতে হচ্ছে। করোনা ভাইরাসের কারণে এবার স্বল্প পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে নির্দেশনা দিয়েছে পূজা উদযাপন কমিটি। স্বাস্থ্যবিধি মেনেই অঞ্জলি ব্যবস্থা করব এবং মাস্ক ছাড়া কাউকে আমরা প্রবেশ করতে দিব না। যদি কেউ মাস্ক না নিয়ে আসে তাহলে আমরা আমাদের মণ্ডপের পক্ষ থেকে আমরা মাস্ক প্রদান করার একটা ব্যবস্থা রেখেছি। স্বাস্থ্যবিধি মেনে ভক্ত সমাগম যথাসম্ভব একটু দূরত্ব বজায় রেখে করার এবং এই নির্দেশনাগুলো পালন করার জন্য আমরা অনুরোধ করেছি। দুর্গাপূজাকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় নগর পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। আমাদের সঙ্গে র্যাব কাজ করবে, আনসার বাহিনী কাজ করবে এবং অন্যান্য আমাদের সাদা পোশাকে ডেপ্লয়মেন্ট থাকবে। আমার 3 লেয়ার একটা আমরা ডেপ্লয়মেন্ট ব্যবস্থা করেছি। জেলা ও মহানগর মিলে 466টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভোর থেকেই সরগরম হয়ে ওঠে সিরাজগঞ্জের সবচেয়ে বড় পৌর পাইকারি সবজির আড়ত। সব ধরনের সবজি সরবরাহ থাকলেও বাজারে আলু নেই। ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করলে লোকসানের কারণে বন্ধ রেখেছেন বিক্রি। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ভোররাত থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় উৎপাদিত সব সবজি নিয়ে আড়তে আসতে থাকেন কৃষকেরা। ফরমালিন মুক্ত বিভিন্ন ধরনের টাটকা সবজির পসরা বসে এই আড়তে। এখান থেকে খুচরা বিক্রেতারা সবজি কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করেন। দাম একটু বেশি হলেও আড়তে শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। বাগুন হলো আপনার 40-42, পটল 40-42, পিঁপড়া 20-22, সিম 70-80, কপি 80-90। আবাদ কম, যার জন্য দাম বেশি। মঙ্গলবার আড়তের সব দোকান ঘুরে কোথাও আলুর দেখা মেলেনি। কারণ হিসাবে আড়তদাররা জানিয়েছেন সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করলে লোকসানের কারণে তারা আলু বিক্রি বন্ধ রেখেছেন। আলুর রেট দিছে সরকার হলো 25 টাকা কেজি, আমাদের কেন 38 টাকা কেজি। আমরা 38 টাকা কিনে তো 25 টাকা বিক্রি করতে পারবো না। আলুটা তো সরকারের দেখা উচিত, এটা মনিটরিং করা উচিত। প্রতিদিন এই আড়তে মোট 100টি দোকানে প্রায় 40 থেকে 50 লাখ টাকার সবজি কেনা বেচা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জাতিসংঘ নির্ধারিত আকারেরও বড় মাথা গোজার ঠাই। সৌরবিদ্যুৎ যোগাবে আলো আর পানি, রান্নায় সাশ্রয়ী আর পরিবেশ বান্ধব চুলা, শিশুদের জন্য স্কুল, খেলার মাঠ।
কক্সবাজারের ক্যাম্পের তুলনায় এমন অন্তত 16টিরও বেশি সুবিধা নিয়ে 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অপেক্ষা করছে ভাষাঞ্চল। মোহাম্মদ বাবুল হোসেনের ক্যামেরায় দেখুন ওমর ফারুকের বিশেষ প্রতিবেদন। 14 থেকে 15,000 শ্রমিকের 2 বছরের পরিশ্রমের ফসল নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চল। অনুপ্রেরণা একই জেলার রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত গুচ্ছগ্রাম ধারণা। পিতার দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী আবাসন গড়তে যোগ করেছেন পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন মডেল। ভাষাঞ্চর আশ্রয়ন প্রকল্প কর্তৃপক্ষ কক্সবাজার ও ভাষাঞ্চরের তুলনা করতে গিয়ে 1.5 ডজন ক্ষেত্র চিহ্নিত করেছে। এখন রোহিঙ্গারা থাকছেন তাঁবুতে বা বাঁশের তৈরি কাঁচা ঘরে, আর ভাষাঞ্চরে প্রস্তুত 120টি ক্লাস্টার বা গুচ্ছগ্রাম, যার প্রতিটিতে থাকছে 12টি করে বাড়ি, প্রতিটিতে 16টি করে কক্ষ, প্রতিটি কক্ষ বরাদ্দ পাবে 4 সদস্যের একটি পরিবার। সাবমার্সিবল পাম্প, 130টি পুকুর ও 2টি লেক থাকায় পানি হাতের নাগালেই। ডিজেল, জেনারেটর আর সৌর বিদ্যুতে সবসময় মিলবে আলো। কক্সবাজারে এমন কোনো অবকাঠামো নেই। প্রত্যেকটা রুমের সাইজ যেটা হয়েছে 3.9 স্কোয়ার মিটার, দ্যাট ইজ ওয়েল এনাফ, মোর দ্যান দ্য সাইজ অফ দ্য ইউএন স্ট্যান্ডার্ড। দ্যাট ইজ কক্সবাজারে যেখানে 20 জনের জন্য একটি টয়লেট ও 80 জনের জন্য একটি বাথরুম, সেখানে ভাষাঞ্চরে 11 জনের জন্য একটি টয়লেট এবং 16 জনের জন্য একটি বাথরুমের ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে 1 লাখ লোকের 3 মাসের খাবার মজুতে রয়েছে 4টি গুদাম, যা কক্সবাজারে নেই। এই ওয়ারহাউসগুলি মানে অনেক বড়, এবং ইউএন টিম যখন আসছিল প্রথম 2018 সালে, তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন এই ওয়ারহাউসগুলি দেখে। কক্সবাজারে রান্নার জন্য বনজ জ্বালানির ওপর নির্ভর করতে হয়। ভাষাঞ্চলে থাকছে ইকো চুলা আর বায়োগ্যাস প্ল্যান্ট। এছাড়া শিশুদের জন্য থাকছে 2টি স্কুল ও একটি এতিমখানা। আরও থাকছে 3টি মসজিদ, 4টি কমিউনিটি ক্লিনিক ও 2টি 20 শয্যার হাসপাতাল। সব মিলিয়ে ভাষাঞ্চরকে উদ্বাস্তুদের জন্য একটি আদর্শ আশ্রয়স্থল মনে করেন প্রকল্প পরিচালক। প্রতিটা মুহূর্তে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে গাইডলাইন পেয়েছি। একই সাথে মাননীয় নৌবাহিনীর প্রধান সচক্ষে প্রতি মাসে, প্রতি 2 মাস পর একবার আমাদের এখানে ভিজিট করেন, এবং ওনাদের গাইডলাইন নিয়ে কিন্তু আমরা এই প্রকল্পটা এই অবস্থায় নিতে সুষ্ঠুভাবে করতে পারছি। আমার যতটুকু ধারণা, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা প্রজেক্ট হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগের জন্য এখানে রয়েছে 42 কিলোমিটার রাস্তা। 3,500 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ভাষাঞ্চর রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের ক্যাম্পগুলোর তুলনায় 1000 গুণ উন্নত বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারপরও যাদের জন্য এত আয়োজন, এত কর্মযজ্ঞ, তাদের এখানে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে প্রকল্প পরিচালকের আশা, জাতিসংঘের মূল্যায়ন টিমের পরিদর্শন শেষে সেই অনিশ্চয়তা কেটে যাবে। ওমর ফারুক, সময় সংবাদ, ভাষাঞ্চর, নোয়াখালী। দেশের বাইরের খবর। শেষ মুহূর্তের বাকযুদ্ধে জমে উঠেছে মার্কিন নির্বাচনের প্রচারণা। বিরোধী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনকে অপরাধী আখ্যা দিয়ে তার ও মার্কিন সংক্রমণ ব্যাধি প্রধান অ্যান্থনি ফাউসিরও তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নির্বাচনের 2 সপ্তাহেরও কম সময় বাকি, তাই শেষ মুহূর্তের প্রচারণায় বিরোধী পক্ষকে ঘায়েলের পাশাপাশি ভোট চাইতে বিভিন্ন অঙ্গরাজ্য দাপিয়ে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অ্যারিজোনায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে এক হাত নেন ট্রাম্প। দেশটির শীর্ষ সংক্রমণ ব্যাধি প্রধান অ্যান্থনি ফাউসির পরামর্শ মানায় বাইডেনের সমালোচনা করেন তিনি। বলেন, লকডাউন চান জো বাইডেন, অথচ তিনি হাজার হাজার মানুষকে করোনা থেকে রক্ষা করেছেন। He has no idea. And the people that are running that party are radical, far-left maniacs. And you can't let this. This is the most important election in the history of our country. সোমবার ট্রাম্প অ্যারিজোনার বিভিন্ন এলাকায় চষে বেড়ালেও এদিন কোনো প্রচারণায় অংশ নেননি ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তার মনোযোগ এখন বৃহস্পতিবারের চূড়ান্ত উত্তেজনাপূর্ণ বিতর্ক ও সিবিএস-এর 60 মিনিট অনুষ্ঠানের দিকেই। তবে দলের একজনের করোনা পজিটিভ ধরা পড়ায় সাময়িক বিরতি শেষে নির্বাচনী প্রচারণায় ফিরে ট্রাম্পের তুমুল সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্পের বিরুদ্ধে ভোট দানে বাধা সৃষ্টির অভিযোগ করে ফ্লোরিডার জনগণকে আগাম ভোটে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। তবে মেইন অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের সাফাই গান রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স।
হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মাঠ পর্যায়ের তথ্য নিয়ে ঠিক করা হবে আলুর নতুন দাম, জানালেন কৃষিমন্ত্রী। জরিমানার ভয়ে ঢাকায় বিক্রি বন্ধ, মজুতদারদের দুষছেন সংশ্লিষ্টরা। ইসির মামলায় এমপি নিক্সন চৌধুরীর আগাম জামিন। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।